বাংলাদেশে ক্রমাগতভাবে ব্লাড ক্যান্সারের রোগী বাড়ছে। আমরা জানি শিশু থেকে বয়স্ক নানা বয়সী আসলে আছে, কিন্তু যারা প্রকৃত অর্থে প্রাপ্তবয়স্ক তাদের জীবনে রোজা আসে। এই রোজা তারা পালন করতে পারবেন কি পারবেন না, কত ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার, এই সব বিষয়ে আলোচনা। মাসব্যাপী আমাদের যে রমজানের বিশেষ অনুষ্ঠান রমজানের স্বাস্থ্য, আজকের বিষয়ে আমরা দিয়েছি ব্লাড ক্যান্সার ও রমজান। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন স্বনামধন্য হেমাটোলজিস্ট। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মঞ্জুর মোর্শেদ স্যার, সিনিয়র কনসালটেন্ট ক্লিনিক্যাল হেমাটোলজি, আসগর আলী হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। জানিয়ে রাখি আমাদের এই অনুষ্ঠানটি সহযোগিতা করছে আসগর আলী হাসপাতাল। স্যার, শুরুতেই আপনার কাছে জানবো যে ব্লাড ক্যান্সার যাদের হয়ে গেছে তাদের এক একজনের এক এক অবস্থা, এক একজন এক এক স্টেজে আছে, কিন্তু কারা রোজা রাখতে পারবে বা কারা পারবে না, এরকম কোনো বিধিনিষেধ আছে কিনা? এটা ঠিক আসলে ব্লাড ক্যান্সার শব্দটার সঙ্গে জড়িত না, কারণ ক্যান্সার বহু রকমের আছে। এটা নির্ভর করে একজন লোক কীরকম সুস্থ আছেন, অর্থাৎ তিনি রোজা রাখতে পারবেন কিনা। কথাটাতে আমি বোঝাতে চাচ্ছি, এমন ক্যান্সারও আছে যে ওই ক্যান্সার আছে, ওষুধও খাচ্ছে, কিন্তু পুরো সুস্থ। আচ্ছা, এই ওষুধটা না খেলে তার ক্যান্সারটা ফিরে আসবে এবং সে ক্যান্সারে সে মারা যাবে। কিন্তু ওই ওষুধ খাওয়ার সময়, ওষুধ খাওয়াকালীন সে এতটাই সুস্থ যে সে পুরোপুরি রোজা রাখতে পারবে। তাহলে এটা ঠিক ওই ক্যান্সার শব্দ বলে একজনকে স্টিগমাটাইজ করে দেওয়া, একজনকে আলাদা করে দেওয়া, এটা কোনো দরকার। উনিও একজন সাধারণ মানুষের মতো সাধারণ মানুষের মতো। এখন মনে করুন অ্যাকিউট লিউকেমিয়া, তার কেমোথেরাপি চলছে, সে তো স্বাভাবিকভাবেই কোনো রকমের রোজা রাখার অবস্থায় নাই। সুতরাং সেই ধরনের ক্যান্সার আছে যেগুলোতে সে আসলে রোজা রাখতে পারে না। এখন কিছু কিছু ক্যান্সার আছে, রোগী মনে করে যে আমি ভালো আছি, কিন্তু তার ডাক্তার মনে করতে পারে যে না, এই সময় যদি সে রোজা রাখে তার পানির পরিমাণ এতটুকু কমে যেতে পারে শরীরে যে তার কিডনিতে এফেক্ট করতে পারে। সে অবস্থায় ডাক্তার তাকে অবশ্যই বলবে যে না, তুমি রোজাটা এখন বাদ দাও, পরে এটা আবার রেখে নিও। অতএব ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিন্তু কোনো একজন লোকের ক্যান্সার হয়েছে মানে সে রোজা করতে পারবে না, এরকম না বিষয়টা না। স্যার, আর ব্লাড ক্যান্সারে যদি আপনি ধাপ ওয়াইজ যদি বলেন, কে কোন ধাপে থাকলে তার কেমন অসুবিধা সুবিধা হতে পারে, সেটি একটু ব্যাখ্যা করেন যদি। এখন ধাপের ব্যাপারটা হয়েছে কি, আমরা যদি ধাপকে ইংরেজিতে স্টেজ বলি, ব্লাড ক্যান্সারের কোনো স্টেজ হয় না সাধারণত, অন্য ক্যান্সারের মতো না। অন্য ক্যান্সারের মতো না, ব্লাডটা সারা শরীরেই চলতে থাকে, তো স্টেজটা হয় সাধারণত এরিয়ার উপরে, কিন্তু ব্লাড যেহেতু পুরো শরীরে, সুতরাং এটা একমাত্র মাল্টিপল মায়োলোমাতে কখনো কখনো স্টেজ বলা হয়, ধাপ বলা হয়, কিন্তু এছাড়া অন্যান্য ক্যান্সারের সাধারণত আমরা ধাপ ধরি না। তো মাল্টিপল মায়োলোমা, লিম্ফোমা, এগুলোতে যখন আমরা ধাপের কথায় আসি, অ্যাগেইন ওইটা নির্ভর করে আমি তাকে কেমোথেরাপি দিচ্ছি কিনা, কেমোথেরাপি দিলে তার শরীর কতটুকু খারাপ হতে পারে সেটার উপরে। সাধারণভাবে যার চিকিৎসা চলাকালীন সময়ে অধিকাংশ ব্লাড ক্যান্সারেরই আসলে রোজা না রাখাই বোধহয় ভালো। কিন্তু আবারও আমি বলছি যে না, এটা স্বতঃসিদ্ধ কোনো কথা না, এটা পুরোপুরিভাবে নির্ভর করে তার শারীরিক অবস্থা, তখন তার ডাক্তার তাকে কিভাবে ইভ্যালুয়েট করছে সেটার উপরে। জি, কিন্তু একটি প্রশ্ন স্যার আসে যে এই যে দীর্ঘ সময় না খেয়ে থাকা, এটি কোনোভাবে তাকে হ্যাম্পার করে কিনা, বা এই সময় যে পানির বাইরে থাকা, বিশেষ করে ডিহাইড্রেশনের যে কথাটা আমরা আসলে বলি, মানে এটি কোনো অসুবিধার সৃষ্টি করতে পারে কিনা? কোনো ক্যান্সারের, ব্লাড ক্যান্সারের ব্যাপারে অবশ্যই এটা অসুবিধা করতে পারে, কিন্তু ঢালাওভাবে সব ব্লাড ক্যান্সারের জন্য এটা আমরা বলি না। কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রেও আমরা এটা বলি যে এই ওষুধটা যখন আপনি খাচ্ছেন এটা কিন্তু আপনার ডিহাইড্রেশন করতে পারে, অতএব আপনি এই সময় কিন্তু রোজা রাখবেন না, বা রোজা রাখাটা এই সময় আপনার জন্য অ্যাডভাইজেবল না। রোজা রাখবেন না এই নির্দেশ দেওয়ার অধিকার কতটুকু ডাক্তারের আছে সেটা একটা প্রশ্নের ব্যাপার। কিন্তু ডাক্তার পরামর্শ দিতে পারে এভাবে যে আপনার তো এই সময় পানি শরীরে কমে গেলে আপনার ক্ষতি হবে, অতএব আপনি
অন্য কোনোভাবে এটা কম্পেনসেট করতে পারে করতে পারেন কিনা এই ব্যাপারে আপনি আপনার কারোর সঙ্গে আলাপ করেন, ধর্মীয় যারা পারদর্শী তাদের সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু স্যার যারা রোজা রাখছেন বা সিংহভাগ তো আসলে রাখবেনই, যারা রাখেন তাদের এই যে ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত এই সময়টা মানে এই যে চাহিদাগুলো পূরণ করার ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, পানীয়র ক্ষেত্রে কোন বিষয়গুলো একটু নজরে রাখা দরকার? হ্যাঁ, সবসময় যে কোনো ব্লাড ক্যান্সারের রোগীরই সুষম খাবার খাওয়া প্রয়োজন, যেখানে পর্যাপ্ত পরিমাণে আমিষ, স্নেহ জাতীয় খাবার এবং বিশেষ করে মিনারেলস এবং মাইনর এলিমেন্টস যেগুলো আছে এগুলো যেন মোটামুটিভাবে ব্যালেন্সড ওয়েতে তারা যেন খায়, সেটার দিকে তাদের নজর দেওয়া দরকার। পানি প্রচুর পরিমাণে খাওয়া দরকার। এই তবে আল্লাহ তাআলা রমজানকে আমি যতটুকু জানি সহজ করে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি মনে করে যে রোজা রাখলে তার এটা ক্ষতি হতে পারে, সে পরবর্তী সময় এটা কভার মানে এটা যদি সে ভুল করেও মনে করে থাকে, মানে তার জন্য আসলে সুবিধা আছে আর কি, অবশ্যই অন্যরকম পদ্ধতি আসলে আছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনার কাছে জানবো যে এই সময় যারা রোজা রাখবেন, রোজা রাখতে রাখতেও তো কোনো অসুবিধা তার ফিল করতে পারেন, সেটি কি ধরনের লক্ষণ প্রকাশ পেতে পারে, তখন তিনি আসলে কি করবেন? না, রোজা রাখলে যদি ধরুন একটা পেশেন্টের ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া আছে, সে ওষুধ খাচ্ছে এবং সে মনে করছে যে সে কন্ট্রোলে ছিল, এখনও কন্ট্রোলে আছে, তার কোনো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু এই সময় তার একটা অসুবিধা হতেই পারে এবং সেটা টোটালি তার এই ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারটা এটার জন্য পুরোপুরি দায়ী না হলেও আংশিকভাবে তো এটা দায়ী। সুতরাং সে এই অবস্থায় অবশ্যই রোজাটা হয়তো ভেঙে ফেলতে পারে, যেটা পরবর্তী সময়ে রাখতে পারবে, কিন্তু লক্ষণ এই সময় কি হবে, তার মাথা ঘোরাবে, তার দুর্বল লাগবে, মানে দাঁড়াতে গেলে তার হঠাৎ করে পড়ে যেতে পারে। সুতরাং এই লক্ষণগুলোই সাধারণত যেগুলো আমরা বলি যে ডিহাইড্রেশনের জন্য হতে পারে, আর ইনফেকশন হলে জ্বর হতে পারে। সুতরাং এই লক্ষণগুলো যেটা খুব সাধারণ লক্ষণ যেগুলো, ওগুলোই হতে পারে। আর স্যার ওষুধের ক্ষেত্রে মানে এই যে দীর্ঘ সময় যে ওষুধের বিরত থাকা, মানে এটিকে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আপনারা আসলে কি করেন বা কি পরামর্শ দিয়ে থাকেন রোগীদের? রোজার সময় সবসময় আমরা ওষুধগুলোকে এমনভাবে করে দেই যাতে করে সে রোজা রাখতে পারে। আচ্ছা, সাধারণত অনেক ওষুধই আছে দিনে 3 বার খেতে হয়। এখন 3 বার খেতে হয়, এটাকে রোজার সময় কি করি আমরা এটাকে অলমোস্ট 2 টাইমস করে দেই। তাই এটাতে খুব একটা ক্ষতি হওয়ার কথা না, কিন্তু যদি আমাদের পর্যবেক্ষণে মনে হয় যে এটা ক্ষতি করতে পারে, তাহলে আমরা তাকে বলবো যে না, তুমি 3 বারই খাও, রোজাটা পরে পূরণ করে নিও, এখন রোজা রেখো না। আচ্ছা স্যার, বাংলাদেশে ব্লাড ক্যান্সারের আমি এমনি যদি বাস্তবতা বলি যে রোগীর সংখ্যা কত বাড়ছে বা চিকিৎসার সুযোগ কতটা সৃষ্টি হয়েছে, এই জায়গায় আপনার মতামত জানতে চাই। বাংলাদেশে ব্লাড ক্যান্সার বাড়ছে কি না এটার জন্য তো আমাদের আসলেই কোনো রকমের পরিসংখ্যান নাই, তবে আমরা রোগী বেশি পাচ্ছি। আমাদের ধারণা যেটা, সেটা হচ্ছে যে আসলেই পরিবেশগত খাবারের মানের কারণে ক্যান্সার তো বাংলাদেশে হয়তো বাড়ছে, কিন্তু পরিসংখ্যান নিলেই এটা হয়তো বোঝা যাবে। আমরা চিকিৎসার সুযোগ যেটা জিজ্ঞেস করেছেন, চিকিৎসার সুযোগ আমি বলবো যে বাংলাদেশে এখন অনেক অনেক সহজ হয়ে এসছে, কারণ নানা রকমের ওষুধ কোম্পানি এখন বিভিন্ন ক্যান্সারের বিরুদ্ধে ওষুধ তৈরি করতেছে। যদিও আমরা তাদের কাছে বারবার দাবি জানাই যে এগুলোকে ট্রায়াল, মানে এগুলো যে মান ঠিক আছে সেটার প্রমাণ আমাদের কাছে হাজির করো, ওরা এটা করতে চায় না, রিলাক্ট্যান্ট, কোয়ালিটি কন্ট্রোল অনেক খরচের ব্যাপার, কিন্তু তারপরও রোগীর উপরে দিয়ে আমরা যেটা দেখছি কাজ করছে, এগুলো কাজ করছে এবং আমার বিশ্বাস যে এরা ভালোই কাজ করে বা কম খরচে তো ওষুধগুলা, মানে আমরা বারবার বলছি যে ওষুধের দাম বেশি, কিন্তু কম্পারেটিভলি অন্যান্য দেশের তুলনায় তো আমরা কম দামে ওষুধগুলো নিতে পারছি, আমরা অনেক কম দামে দিতে পারছি এবং আমাদের রোগীরা ভালো হচ্ছে।
এবং আমার মনে হয় যে এই ব্যাপারে আমরা আসলে অনেক এগিয়ে আছি। স্যার, ক্যান্সার ছাড়াও রক্তের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। রোজা রাখতে গিয়ে কি তারা কোনো অসুবিধায় পড়তে পারে, আপনার কি মনে হয়? নাকি আমি থ্যালাসেমিয়ার ভিতরে কিছু কিছু রোগী আছে যাদেরকে আমরা থ্যালাসেমিয়া মেজর বলি। সাধারণভাবে আমি তাদেরকে নিরুৎসাহিত করি আচ্ছা, রোজা রাখতে, কিন্তু আসলে তাদের অনেক রোগী বলে যে না আমি রোজা রাখবই, এটা একটা ধর্মীয় আবেগের ব্যাপার, সেখানে তো আপনারা আমরা হয়তো নিষেধ করবো না, নিরুৎসাহিত করেন না। হ্যাঁ আমরা সেখানে আমরা খুব জোর করি না। কিন্তু আমি থ্যালাসেমিয়া মেজরের যে অবস্থা, আসলে আমি মনে করি যে এটার বিকল্প যা আছে, অর্থাৎ দুজন মিসকিনকে একবেলা অথবা একজন মিসকিনকে দুবেলা খাইয়ে দেওয়া একটা রোজার পরিবর্তে, ওটা তারা নিতেই পারে, ওটা তারা করতে পারে। কিন্তু এটাতে আসলে অনেক রোগী আসলে মানসিকভাবে, কারণ এখানে মেন্টাল হিলিং এর একটা ইস্যু আসলে আছে। স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক মনজুর মোর্শেদ, আপনার কাছে জানবো যে আমরা দেখছি যে বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে বোন মেরু ট্রান্সপ্লান্টে আপনারা অনেক এগিয়ে গেছেন। এটি কতটা এই সুযোগ সাধারণ মানুষ নিতে পারছে, বা কত ধরনের ট্রান্সপ্লান্ট আপনারা আসলে করছেন? আসলে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন অনেক রকমের, যেমন অটোলোগাস আছে, তারপর অ্যালোজেনিক, যেটা অ্যালোজেনিকের মধ্যে বিভিন্ন রকমের আছে। আমরা অনেক সময় মানে অত্যন্ত অল্প কেমোথেরাপি দিয়েও আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করি। সো এর মোটামুটি অনেকগুলোই আজগর আলী হাসপাতালে হয়েছে, অটো হয়েছে, অ্যালো হয়েছে, সবগুলো হয়েছে। শিশুদের হচ্ছে, বড়দের হচ্ছে। কিন্তু অ্যাগেন আমরা ঠিক যে জায়গায় আমরা মানে যেতে চাই, এই মানে যাওয়ার জন্য আমরা আসলে স্ট্রাগল করছি বলা যেতে পারে। যে কারণ এখানে অনেক ইস্যুজ আছে, এটা শুধু হাসপাতালের ইস্যু না বা ডাক্তারদের ইস্যু না, এটা সামাজিক ইস্যু আছে। তো এই সবগুলো নিয়ে আমরা কাজ করছি, স্ট্রাগল হচ্ছে, কিন্তু হচ্ছে। আমরা থ্যালাসেমিয়াতে ট্রান্সপ্লান্টেশন করছি অন্যান্য রোগীর মতোই, অন্যান্য যেমন লিউকেমিয়াতে ট্রান্সপ্লান্টেশন হয়। একটা জিনিস আমি ব্যক্তিগতভাবে থ্যালাসেমিয়াতে ট্রান্সপ্লান্টেশনে খুব বেশি আগ্রহী না। আচ্ছা, আমি এখনো মনে করি যে যেগুলো প্রাণঘাতী অসুখ সেগুলোতেই ট্রান্সপ্লান্টেশনের গুরুত্ব সবচেয়ে বেশি। অ্যাকিউট লিউকেমিয়া ট্রান্সপ্লান্ট না করলে মারা যাবে, কিন্তু থ্যালাসেমিয়া মারা যাবে না, সে একটা লো কোয়ালিটি লাইফ নিয়ে বেঁচে থাকবে। আচ্ছা, কিন্তু ট্রান্সপ্লান্ট করলে তার কিওর হওয়ার একটা চান্স আছে। এই ক্ষেত্রে আসলে এই চান্স নিতে গিয়ে আমি রুগীটার কোনো ক্ষতি করে ফেলি কিনা সেই ভয়েই আমি থ্যালাসেমিয়া রোগীর ব্যাপারে ট্রান্সপ্লান্ট করতে এখনো খুব একটা আগ্রহী নন আর কি। আমি শেষ প্রশ্ন স্যার আপনাকে করতে চাই যে ব্লাড ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে আজগর আলী সক্ষম কিনা, বা আপনাদের সব ধরনের সুযোগ সুবিধা আছে কিনা আজগর আলী হাসপাতালে? এক কথায় এটার জবাব দেওয়া কষ্টকর, কারণ এর সঙ্গে অনেক ইস্যু জড়িত। আমি বলবো যে ডাক্তাররা আমাদের যোগ্যতা সম্পন্ন, ওষুধ প্রাপ্তির ব্যাপারে আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের যে অসুবিধাগুলো আছে সেটা হলো সাপোর্ট সার্ভিস, যেটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা রুগীকে একটা নিউট্রোপেনিক অবস্থায় রাখতে চাই। এখানে আসলে এমন কেবিন থাকা দরকার যে কেবিনটাতে আমরা ইনফেকশন ফ্রি এনভায়রনমেন্ট করতে পারি। তো এই ব্যাপারে আমরা কাজ করছি, অনেকটাই পারেন আর কি। হ্যাঁ, তাই। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আবার আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ব্লাড ক্যান্সারের রোগী বা থ্যালাসেমিয়ার রোগী কারা রোজা রাখতে পারবেন কি পারবেন না সেই সিদ্ধান্ত দেবার ক্ষমতা বা নিয়ম আসলে চিকিৎসকের নন, সেটি যারা স্কলার আছেন, ইসলামিক স্কলার, তারাই বলবেন। তবে যারা আক্রান্ত আছেন তারা অন্তত চিকিৎসকের কাছে একবার পরামর্শ নিয়ে নিতে পারেন যে আপনার জন্য আসলে কি নিয়ম নীতি মেনে চলতে হবে। তো এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।